আজমেরি ঠিকই বুঝলেন, যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সবকিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তে। শরীরের শিরা উপশিরায় সেই টগবগে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামা চাপা দিয়ে পায়ের ওপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউসে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউসে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ যেন থেকে রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামছে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে দু আঙুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডেড শার্ট, শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখেই তিরতিরিয়ে কাঁপছে তরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো এক সময় এরাই তোমার আসল পরিবার হবে। এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনরূপ খেয়াল নেই অরুর। ও তো এখনো কৃতিকের দিকেই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয়েই তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তির্যক স্বরে বলল, How dare you? রাজ একটু সাহস দেখিয়ে বলল। She is not your property. কৃতিক শক্ত গলায় জবাব দিল। Yes, she is. কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগেই প্রত্যয় অরুর থেকে রাজের হাত ছাড়িয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ, অরু বিবাহিত, কৃতিক ভাই অরুর হাজবেন্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবের দু পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো as soon as possible. আর যেন ওদের চোখের সামনে না দেখে আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুঁকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপেটাঘাত করলো কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধন হারা হয়ে পড়ল মুহূর্তেই। মেঝেতে বসে নিজের মুখটা দুহাতে চেপে ধরে তীব্র কান্নার সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানকই না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতাটা গুটাতে গুটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বসে যে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আপা বলেছিল দেখতে এলে বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি এই কয়দিন, কি করতাম আমি? কৃতিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গলাটা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না?
আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি সেটা অন্তত খোঁজ নিতে পারতে। বিধবা হওয়ার এত শখ। অরু কাঁদতে কাঁদতে বলল, কি কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের দুটো হাতায় একটানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎ ওর জামা কাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আঁতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাতে দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বেরাতে কেন গেলি ওরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজা লাগছে, উল্টা আমিই ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকে নিজেই। কৃতিক কথা শেষ করার আগেই নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। অরুর এমন প্রতিক্রিয়া কৃতিকের কি না কি হলো কে জানে। ও হুট করেই অরুকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশিই ঢালছিল অরুর উপর। তবুও চোখ মুখ খিচিয়ে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছেন আজমেরী শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি হয়ে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি দেখছি ওদের। প্রত্যয়ও বাইরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটাও কথা যদি বলেছেন, আপনি সব জানতেন তাই না? অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজিব? আপনি আমাকে বলেননি কেন যে ওরও এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রু কুঞ্চিত করে বলল। কি অন্যায় করেছে ওরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। ওরুরা হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করতে পারলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন? আমার বোনের জীবনটা নষ্ট করলেন। প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন ওই অসামাজিক জায়ান্ট কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছি ছি বলিয়া ওড়াবে, সবাই কানাঘুষো করবে যে আজমেরী শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমানার বিদ্রূপে আমাদের 3 মা মেয়ের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে একঘরেদের কোনো স্থান নেই। অনুর এক নাগাড়ে বলা হাজারটা যুক্তির পাশে প্রত্যয় আর কোনো যুক্তিই খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসা ওখানেই দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুই পাশে দুটো ডিভানের উপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরী শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরোদস্তুর নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঢেকে তবেই বেরিয়েছে অরু। নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকের থমথমে পরিবেশটাকে আরো খানিকটা গুমোট করে দিয়ে আজমেরী শেখ বললেন, আমার মেয়েটাকে বলির পাটা কেন বানালে কৃতিক?
কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল, ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ। দাঁতে দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছে। এই যে একটু আগেও করেছে, কিন্তু বিশ্বাস করুন, একটুও লজ্জা লাগেনি। কেন বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যে পুরুষ বউয়ের সামনে লজ্জা পায়, সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনই অগ্নিদৃষ্টিতে তাকালো অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে খোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই। আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়। ইটস ইওর অপশনস, আনহেলদি অপশনস, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল, আপনি সত্যিই জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি গরুকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেসড। আর এটাই সত্যি। আর আপনি সেটা ভালোই ভালো নেবেন নাকি নেবেন না, সেটা একান্তই আপনার ব্যাপার। বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াৎ করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলল, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে ওরকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, হয়তো আমার থেকে খারাপ কেউই হবে না। অ্যান্ড আই মেন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে। আজমেরি শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়ে দিতে পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই অকস্মাৎ ক্ষেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথাড়ি চড় বসাতে লাগলেন মেয়ের দুই গালে। হঠাৎ এভাবে এলোপাথাড়ি থাপ্পড়ে অরুর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবুও আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহায়া নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি! কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছতেই দরজার কাছে থেকে পুনরায় তড়িতে বেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুঠিবদ্ধ করে রেগে মেগে এদিকেই এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতে অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এ জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনোদিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেল। তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল, তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপার মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা
মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না, তোকে থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেট ইউর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্তেও ফুরসত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরু এখনো অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডালউডের গন্ধটা এখনো চারিপাশে ম ম করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই, সবকিছু কেমন শূন্য। গলার ভেতর দলা পাকিয়েছে অজস্র কান্নারা, যার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক, কি বা বোঝালো এই কঠিন কথাগুলো দ্বারা। রাতের শেষ ভাগ চলমান, চারিদিক ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই আলো নিভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায়, গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চলারও টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করেই বা থাকবে? এখন তো সবার ঘুমের সময়। রাতের শেষ প্রহরে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এসব বিদেশি আমোদ ফুর্তির জোয়ার অত বেশি নেই। তার উপর পাশেই হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই অরুর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় একরত্তি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নামমাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কি করেই বা খাবার মুখে তুলবে ও? মা আপা কেউ ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়, কেমন যেন সবার মাঝে উপস্থিত থেকেও নেই অরু। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করেই ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃতিক সেই যে রেগেমেগে চলে গেল আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মাড়ায় না অরু, কারণ ও জানে ঘরের চৌকাঠ মাড়ালে সবাই ভাববে অরু কৃতিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। অরু আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবন দিয়ে কম তো আর ধকল গেল না। গত 1 সপ্তাহের অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করেই কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে, লম্বা চুলগুলোতে চিরুনি চলেনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে অরুকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়? তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃতিক? ভেবে পায় না অরু। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দায় উকি ঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, অরুর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। অরু কষ্ট পায়, ও হৃদয়টা ব্যথায় টনটন করে ওঠে। অভিমানী কান্নায় ভিজে ওঠে চোখের পাতা। কৃতিকের ওপর একরাশ অভিমান করে অরু নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানুষ, হৃদয়ে মায়া দয়া বলে কিচ্ছু নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটু খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না?
যদি দেখতে না ইচ্ছে করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা মাকে বুঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। অরুর অযাচিত অভিমানী মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণেই আবার রেগে মেগে অরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো। সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও যদি অরুকে একটা বার মনে না পড়ে, তবে অরুও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হাই, প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার, তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজে দেওয়া শর্তফর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতঃপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানেই বসে পড়ে অরু। প্রহরের পর প্রহর কেটে যায়, অরুর অপেক্ষা শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে, তবুও আশা হারায় না অরু। ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনায় একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিক চলে আসবে, কিন্তু আর কত? কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারোর সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান কৃতিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝে তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতে চোখের পলকেই কেমন 10 দিন পার হয়ে গেল, তবুও দেখা মেলেনি কৃতিকের। এখন আর অভিমান হয় না ওর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যেই কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমেরি শেখ ভেবেই নিয়েছে যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সবকিছু থেকে বেরিয়ে আসবে অরু। একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা ফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না, কৃতিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জায়ান, কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পোড়ায়নি অরুকে। অথচ কৃতিকের এই 10 দিনের দূরত্ব অরুকে বুঝিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। কৃতিকের হাসকি কণ্ঠস্বর, কৃতিকের রাগ, কৃতিকের হাসি, কৃতিকের ছোঁয়া, কৃতিকের শরীরের মাতাল করা সুবাস, কি না মিস করে অরু। এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃতিক কেন আসে না। এখন তো অরুর নিজেরই সবকিছু ভেঙে চুরে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহন আর সহ্য করতে পারছে না। কৃতিকেরও কি ঠিক এই একই রকমই যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছে অরু, মনে মনে বলছে, আপনি তো এই দহন, এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছে? কি দোষ আমার? আমি কি দোষ করেছি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার, হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। হাহ। অষ্টাদশীর অবুঝ অভিমান, অলস দুপুরে খাওয়া নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই, যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুই কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলেও কোনো এক অজানা অপরাধবোধ ঘিরে ধরে দুজনকে। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানায় উপুড় হয়ে মরার মতো পড়ে আছে, লম্বা সিল্কি বাঁধন হারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে। শরীরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্ট এই একরত্তি মেয়ের বুঝে পায় না অনু, হয়তো বুঝতে চায়ও না। তাই ও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। অরু, খেতে আয়। অনুর ডাকে শুয়ে শুয়ে জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসল অরু।
অতঃপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অধর ভিজিয়ে একটু সাহস করে বলল, আপা, আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেব? অরু একটু ভেবে বলল। তাহলে তোরটা দে। অনু সভ্রু কুঞ্চিত করে শুধালো, কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল। জায়ান কৃত্তিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু। ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে তেতো গলায় বলল, জায়ান্ট কৃতিক বলে বন্ধ করো রু, কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধু কৃত্তিকও বলতে পারি। স্বামীকে ভাইয়া কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে ওই মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? অনুর ধারালো কথায় অরু ঘাবড়াল না, বরঞ্চ সোজা সাপটাভাবে বলল, আমার বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা। সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি আর পেছাতে পারবো না, তাহলে আমি মরেই যাব। অনু দাঁত কটমটিয়ে বলল, তাই বলে জায়ান্ট কৃতিককে? মানুষটা একটা উগ্র মেজাজি লোক, ছেলে বুড়ো কাউকে একটুখানি রেসপেক্ট দেয় না। আমাদের মাকে তো দেয় না, তাকে ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথা বলে না সে, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? অনুর কথায় অরু মনে মনে হাসে, অতঃপর মনে মনেই বলে, জায়ান কৃত্তিক রহস্যময় মানব আপা। উনি সামনে যা দেখায়, ভেতরে পুরোপুরি তার বিপরীত। একদিন সেটা তোরাও বুঝবি। অরু চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি জড়ানো গলায় বলল, শোনরু, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসার পাগলামিতে মায়ের শরীরের যদি একটুকুনি ত্রুটি হয়েছে, কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। অরু সঙ্গে সঙ্গে বলল। তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তেতে উঠে বলল, জায়ান্ট কৃতিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবদের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি। আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেদে সেদে দরদ দেখাতে আসিস না, আমাকে একা ছেড়ে দে। অনু দাঁত কিড়মিড়িয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটুও বাদলো না ওরু? আরও কি কি করেছিস কে জানে? নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোত্থেকে আসছে? অনুর শেষ কথায় রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে। আজ আর আপাও আকারে ইঙ্গিতে বোঝালো কি ভাবে ওকে এরা। আজ আর চুপ থাকলো না অরু, তেতো গলায় বলল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি। তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? অরু মিথ্যে কিছু বলেনি। কথাটা ভেবেই দমে গেল অনু, নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছুর দাবি করত, তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতা সুলভ আচরণ করছে তাহলে? ওর দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি। তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে অরু কম্ফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতে বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমাবো। অনু ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে অরু। লম্বা চুলে চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফতুয়ার লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি বিষণ্ণতা মেয়েটার। ফর্সা উজ্জ্বল চেহারাটা গত 15টা দিনে কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল অরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার হাতড়ে একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে দিল দুঠোঁটে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল অরু। আজ 15টা দিন হলো কৃতিকের দেখা নেই।
কোনো খোঁজ নেই। এখন তো অরুর অভিমানের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেনই বা অরুর থেকে নিজেকে এতটা আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর অরুকে চায় না? কিন্তু কৃতিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামলে নেব। এই তার সামলানো? এসব কথা ভেবেই গত রাতে অরু ঠিক করেছে ও ভার্সিটিতে যাবে। তাতে মা যা বলার বলুক, আর যা করার করে নিক। এভাবে চার দেয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরে যাবে ও। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটা বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি জানতে চাই অরু। সেই উদ্দেশ্যেই সকাল সকাল আজ বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধহয় নিজের রুমে, সেই সুযোগটাই কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে অরু। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতেই সবার আগে আজও দেখা হয়ে গেল সায়নীর সাথে। অরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতেই সায়নী অরুকে দেখা মাত্রই মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিরূপ আচরণে ঘাবড়ালো না অরু, কারণ সেদিন অরুও সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার উপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কেউ নয়, স্বয়ং অরুর হাজব্যান্ড। এত কিছু একসাথে জানার পর একটু আধটু রাগ হওয়ারই কথা। তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আসতে আসতে অরু বলল, সায়নী, দাঁড়াও, একটা বার আমার কথা শোনো প্লিজ। খুব বিপদে পড়েছি আমি। অরুর শেষ কথায় পা থেমে গেল সায়নীর। ও চোখ মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াতেই আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের ওপর। মনে মনে বলল, এ কি হাল হয়েছে গোলুমোলু মেয়েটার? এতটা শুকিয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। সায়নী দাঁড়িয়ে পড়তেই অরু ছুটে এসে বলল, রাগ করে আছো এখনো? সায়নী বেশ ম্যাচিওরড, অরুর থেকে বয়সেও কয়েক বছরের সিনিয়রই হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কি না, তাই রাগ হলেও প্রকাশ করার প্রশ্নই ওঠে না। অগত্যাই সায়নী বলল, রাগ করিনি, কিন্তু এ কি হাল হয়েছে তোমার? এতটা শুকিয়ে গেলে কি করে? অরু সায়নীর কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, বলবো, সব বলবো। তার আগে তুমি প্লিজ আমাকে বলো, তোমার জেকে স্যার কোথায়? অরুর কথায় সায়নী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নাইস জো করু, তোমার হাজবেন্ড, অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমার কাছে। ইজ নট ইট ফানি? অরু না সূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থায় নেই সায়নী, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না। আর একটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নেব। অরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টলল সায়নীর। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, আর তুমিও তো তারও আগে থেকে। সায়নীর কথায় অরুর ভুরু কুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলেছে সায়নী এটা? হৃতিক 15 দিন ধরে ভার্সিটিতে আসছে না, কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নন। আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? অরু ভাবছে দেখে সায়নী বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজই জানো না তুমি। অরু একটা শুষ্ক ঢোক গিলে অপরাধীর সুরে বলল, ঠিকই বলেছো তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না। পরক্ষণেই কিছু একটা মাথায় আসতেই চট করে অরু বলে ওঠে, তোমার ফোনটা একটু দাও না সায়নী। সায়নী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় অরুর হাতে। ফোন পেয়ে অরু কাঁপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবারও অরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল। কেটে গেল বললে ভুল হবে, ফোনটা পুরোপুরি বন্ধ। নিভু নিভু শেষ আশাটুকুও হাত ছাড়া হয়ে যাওয়াতে অরুর বুক কাঁপছে, কান্নারা দলা পাকিয়ে আটকে আছে গলায়। বাক শক্তি ক্ষীণ, জিহ্বাটা অযথাই তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। অরু একবার দুবার করে উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবার সেই একই বিরক্তিকর কথা, দ্য নাম্বার ইজ ক্লোজড। অরুকে এমন দিশেহারা হতে দেখে সায়নী শুধালো, আর ইউ ওকে?
অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি আমার মন মস্তিষ্ক হৃদয় কিচ্ছু ঠিক নেই। ভার্সিটি ক্লাস সবকিছু শিকই তুলে শেষমেশ অরু গিয়েছিল কৃতিকের বাড়িতে। কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই কৃতিক। অগত্যায় এক বুক ব্যথার অভিমান নিয়ে ঘরে ফিরেছে অরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরোদস্তুর। প্রায় 2 ঘন্টা রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে অরুর। তার উপর সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়া যাবে না। চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমে পা বাড়ালো অরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগেই বাত সাধলেন আজমেরি শেখ। গলা উঁচিয়ে বললেন, নষ্টামো করতে গিয়েছিলি বুঝি? অরু হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমেরি শেখ দুহাত বুকের ওপর ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বললেন, আমার কাছে খবর আছে তুমি জায়ান কৃতিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় অরু চোরের মতো মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার নোংরামি মুখে মা ডাকবে না আমাকে। অরু কান্না জড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামি করেছি আমি? আজমেরি শেখ কাট কাট গলায় বললেন। সেটা মুখে বলতে হবে। ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। অরুকে এভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যায় অরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি অরু? আমাদের মা মরে যাক? অনুর কথায় অরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি, আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? অরু কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনু চল শক্ত করে বলল, তুই আগে আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। অরু বলল, কি করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল, কৃতিক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। অরু কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল। তারপর কাট কাট আওয়াজে বলল, পারবো না। সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে গালে এসে হামলে পড়ল আরো একখানা চড়ের আঘাত। অরু এটার জন্যই অপেক্ষা করছিল। এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে, তাই করলো। গালে হাত দিয়ে টলমলে চোখের পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে সশব্দে দরজা লাগিয়ে দিল। অরু চলে গেলে অনুও নিজের রুমে গিয়ে দরজার কপাট আটে। ওর মনটা যে খুব ভালো তা তো নয়, বরং অতিরিক্ত খারাপ। গত 15টা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই। অনু না হয় রাগ করেছে, তাই বলে প্রত্যয় কি একটাবার কল দিয়ে ওর খোঁজ নেবে না? এ কেমন ভালোবাসা তার? প্রত্যয়ের উপর গভীর রাগটা যখন গভীরতর হয়েছিল তখনই ঘটে গিয়েছে এই ঘটনা। অনু নিজের একরাশ রাগ আর বিরক্তি অজান্তেই ঝেড়ে ফেলেছে ছোট্ট বোনটার উপর। এটা অবশ্য নতুন নয়, অনু বরাবরই রকচটা স্বভাবের। হুটহাট রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশটাও হয় ভুলভাবে। সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগ শিকারই হয় অরু। কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গেছে। অনু নিজেই সেটা এখন বুঝতে পারছে। অনুশোচনা অপরাধবোধে গলা ধরে আসছে ওর। ও পড়েছে মহা দোটানায়। একদিকে বোনের অসহায়ত্ব আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে অনু? তাও মা কিংবা জায়ান কৃতিক কেউ যদি একটু নরম মনের হতো। দুইজনে হচ্ছে টিট ফর ট্যাট, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এসবের মাঝে পিছে যাচ্ছে ছোট্ট অরুটা। অরুর জন্য এবার সত্যি সত্যি ভেতরটা পড়তে লাগলো অনুর। অনু যখন অরুকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে আছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে তার স্বরে। অনু স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় প্রত্যয়ের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে ভেতরে খুশির হিড়িক পড়ে গেল অনুর। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ হয়ে রইল। এপাশ থেকে সাড়া শব্দ না পেয়ে
ওপাশ থেকে প্রত্যয় ডাকলো, হ্যালো অনু, শুনতে পাচ্ছ? বলুন। অনুর নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যয়েরও বোধহয় ভালো লাগলো। ও খানিকটা আদুরে গলায় বলল, কেমন আছো সোনা?